সবেমাত্র মাধ্যমিক পরীক্ষা শেষ করে কিছুদিনের জন্য মনটাকে একদম ফুরফুরে করার জন্য চলে গেলাম দাদুর বাড়ি যেতে না যেতে কিছুদিন পরে হঠাৎ খবর আসলো আমার বিয়ে ঠিক প্রথমে রাজি না হলেও বাড়ির অবস্থার কথা চিন্তা করে এই বিয়েতে রাজি হয়ে গেলাম। বাবা শুধুই বলেছিল, তুই তো পড়াশুনো করতে পারবি, সমস্ত কিছু ঠিকঠাক থাকবে, তুই বাপের বাড়ি শ্বশুর বাড়ি দুটোই কিন্তু কাছাকাছি থাকবে, যখনই মন খারাপ হবে বাবার কাছে চলে আসবি। আমি বললাম, তোমরা যেটা ভালো বুঝবে সেটাই করো। এদিকে আমার হবু বর করে আর্মিতে চাকরি, বিয়ের জন্য ২ মাসের ছুটি নিয়েছে। দেখতে দেখতে বিয়ের দিনটা খুব কাছেই চলে আসলো। ৪ হাত এক হয়ে গেল, আমি চলে গেলাম শ্বশুরবাড়িতে। শ্বশুরবাড়িতে বেশ ১৫টা দিন খুব ভালোই কেটেছে। এরপর শুরু হলো সংসার জীবনে আসল সমস্যা। আমার কিন্তু আগে থেকেই কথা হয়েছিল আমি পড়াশোনা সমস্ত কিছুই করতে পারবো। সেভাবে আমি প্রতিদিন সকালে টিউশন বেরিয়ে যেতাম। টিউশন থেকে ফিরে এসে বাড়ির সমস্ত কাজ করে দিতাম। খুব একটা ভালো পরিপাটি করে কাজ না করতে পারলেও একটু ধীর গতিতে কিন্তু কাজগুলো সম্পূর্ণ কমপ্লিট করতাম। সবজি কাটা থেকে আরম্ভ করে সমস্ত কিছুতেই কিন্তু শাশুড়ি টুকটাক করে হেল্প করে দিতাম। কিন্তু সমস্যা হতো মাছ কাটতে গেলে। মাছ কাটার সময় কিন্তু আমাকে একটু দেখিয়ে দিলে আমি ঠিকঠাকভাবে পেরে যেতাম। এইটুকু ধৈর্য কিন্তু আমার শাশুড়ি থাকতো না। আমি তো বাড়িতে কখনো মাছই কাটতাম না। মা যা রান্না করত ততটুকুই খেয়ে স্কুল, টিউশন এইগুলো করেই সময় কাটাতাম। এই দিন তাদের আসল রূপটা আমার কাছে বেরিয়ে আসলো। আমার দেওর ১ কেজি চিংড়ি মাছ নিয়ে বাড়িতে এসছে। শাশুড়ি কাজ করার কারণে চিংড়ি মাছগুলো নিয়ে আমি কাটতে বসে গেলাম। চিংড়ি মাছের মাঝখানে যে একটা কালো শিরা থাকে সেইটা বের করতে হয় সেইটুকু আমি জানতাম না। ওইজন্য চিংড়ি মাছগুলো খোসা ছাড়িয়ে কেটে নিয়ে বেশ ভালো করে ধুয়ে আমি রান্নাঘরে চলে গেলাম। লবণ হলুদ মাখিয়ে চিংড়ি মাছগুলো ভেজে বেশ ভালো করে চিংড়ি মাছের মালাইকারি তৈরি করে চলে গেলাম স্নান করতে। স্নান করে ফিরে এসে দেখি ওরা আলাদা করে ডাল বসিয়ে দেওর আর শাশুড়ি খেতে বসে। আমি জিজ্ঞাসা করলাম, মা চিংড়ি মাছের মালাইকারিটা কি তোমাদের ভালো লাগেনি? দেওরকেও জিজ্ঞাসা করলাম, তারা দেখলাম দিব্যি ডাল আর আলু সেদ্ধ দিয়ে ভাতটা খেয়ে নিয়ে উঠে গেল। এদিকে শাশুড়ি আমাকে বলল, তুই যা রান্না করেছিস সবটুকুই কিন্তু তুই একা খেয়ে নিবি, আমার ছেলেকে কিন্তু একটুও খাওয়াবি না। তো আমার হাজবেন্ড তার মায়ের কথা শুনে কিছুই বলল না। সে বলল, ঠিক আছে, যা রান্না করেছো আমাকে দাও আর তুমিও নিয়ে বসে পড়ো। হাসব্যান্ড ওয়াইফ দিব্যি খেয়ে কিন্তু উঠে গেলাম। এই কথাটা দেখার পর কিন্তু শাশুড়ি মনে মনে প্রচন্ড রাগ হলো। দেখতে দেখতে ২ মাস যে কিভাবে কেটে গেল কিছুই বোঝা গেল না। হাসব্যান্ড তার সার্ভিসে জয়েন করার জন্য চলে গেল। আমার হাসব্যান্ড যাওয়ার সময় বলে গেছিল, মায়ের মুখে মুখে কথা বলবে না, মা যতটুকু বলবে সেইটুকুই শুনবে, আর যদি মন খারাপ লাগে তাহলে তোমার মায়ের বাড়ি গিয়ে কিছুদিন ঘুরে আসবে। হাসব্যান্ড চলে যাওয়ার পর শুরু হলো আমার উপরে অত্যাচার। সংসারে প্রতিটা পদক্ষেপে আমাকে বলা হতো, তোর মা বাবা তোকে কোনো কিছুই শিক্ষা দেয়নি। গরিব ঘরের মেয়ে, তুই এত বড়লোক বাড়িতে এসে এত কিভাবে তুই খরচ করিস? এদিকে আমার কাছে কিন্তু কোনো টাকাও ছিল না। যখনই যা লাগতো আমি শাশুড়ি মার কাছ থেকে চেয়ে নিতাম। ৳১০০ উপরে আমি কোনোদিন কোনো টাকা চাইনি। মাসে আমাকে প্রায় ৳২০০ করে দেওয়া হতো। এই টাকাটুকুর মধ্যে থেকে আমি স্কুলের টিফিন, নিজের জন্য যত কিছু কেনাকাটি সমস্ত কিছু করে নিতাম। এরপরে হলো, যখন আমার নামে ব্যাংকের অ্যাকাউন্ট খোলা হলো, তখন কিন্তু শাশুড়ি মা আমার উপরে যেন একদমই তেলে বেগুনে জ্বলে উঠল। কেন তার ছেলে আমার নামে একটা অ্যাকাউন্ট খুলে দিল? সমস্ত টাকা পয়সার হিসাব তার মাকে দিতে হবে। সেই অ্যাকাউন্টে বড়জোর আমার প্রতি মাসে ৳১,০০০ করে পাঠানো হতো। বাকি টাকাটুকু শাশুড়ির কাছে দেওয়া হতো। অসভ্য গালিগালাজ, তার সাথে আমার মা-বাবাকে অসম্মান, প্রতিটা পদক্ষেপে আমাকে টোকাই করা, "এই জিনিসটা আমি পারি না, এই জিনিসটা তুই তোর বাপের বাড়ি থেকে নিয়ে আয়।" এই সমস্ত কিছু সহ্য করতে, করতে একদিন যেন আমি হাসব্যান্ডের কাছে সমস্ত নালিশ জানালাম। এইসব কথা শুনে আমার হাসব্যান্ড কিন্তু কোনোভাবেই বিশ্বাস করল না। তার মা আমাকে কিনা এরকমভাবে এই কথাগুলো বলে। তার বিশ্বাস করানোর জন্য আমার কাছে কোনো প্রমাণও ছিল না, না কোনো আমার কাছে ছিল কোনো মানুষ। নিজের মা-বাবাকে এই কথাটুকুও আমি বলতে পারলাম না। এই সমস্ত কিছু সহ্য না করতে পেরে কিছুদিনের জন্য মায়ের বাড়িতে আমি যখন মায়ের বাড়িতে চলে গেলাম, তখন আমার হাসব্যান্ডকে ফোন করে আমার শাশুড়ি মা বলল, "তোর ওয়াইফ অন্য কারো সাথে সম্পর্কে জড়িয়ে পড়েছে। এইজন্য সংসারে একটুও কাজকর্মে মন দিতে পারে না।" এই সমস্ত একটা অপবাদ লাগিয়ে তার আমার হাসব্যান্ডকে কান ভাঙানি দিল। এই কথা শোনা মাত্রই আমার হাসব্যান্ড আমাকে ফোন করল। আমার মা যে এই সমস্ত কথাগুলো বলছে সেগুলো কি ঠিক? তাহলে আমি আমার হাসব্যান্ডকে কি করে বিশ্বাস করাবো? নিজের মা যে আমাকে এতটাই অত্যাচার করে সেই কথাটুকু আমি হাসব্যান্ডকে বিশ্বাস করাতে পারি না। সে কি করে তার মায়ের কথাগুলো বিশ্বাস করে নিল? এই সমস্ত শোনার পর আমি আমার হাসব্যান্ডকে বললাম, "তুমি তোমার মনকে একটাই প্রশ্ন জিজ্ঞাসা করো। তুমি তোমার মায়ের কথা শুনবে না তোমার মনের কথা শুনবে? যেটা তোমার ভালো মনে হয় সেইটুকুই তুমি কিন্তু করতে পারো।" এই সমস্ত কিছু বলে আমি ফোনটা কেটে দিলাম। এদিকে তো আমি মায়ের বাড়িতে আছি। না সেখানে আমি কাঁদতে পারছি, না সেখানে আমি ঠিকঠাকভাবে থাকতে পারছি। একদিন কাউকে কোনো কিছু না বলে চলে গেলাম বন্ধুর বাড়িতে।
বন্ধুর বাড়িতে কটা দিন থাকার পর আবার মায়ের বাড়িতে চলে আসলাম। মা কোনো কিছু বুঝতে পারলেও আমাকে কোনো কিছু মুখ ফুটে বলত না। ১ সপ্তাহ হলো হাসব্যান্ডের সাথে কোনো কথা নেই। এই ১ সপ্তাহের মধ্যে আমার হাসব্যান্ড যে বাড়িতে চলে এসেছে সেটুকু কিন্তু আমি জানি না। তার মায়ের কথাতে সে আমার উপরে সন্দেহ করে আমার প্রতি নজর রাখছে। একদিন আমি চলে গেলাম টিউশনে। টিউশন থেকে বেরিয়ে হঠাৎ মাত্র দেখি আমার হাসব্যান্ড দাঁড়িয়ে আছে। আমি তো দেখা মাত্রই অবাক হয়ে গেলাম। "তুমি কখন আসলে? আমাকে না জানিয়ে যে চলে আসলে?" হাসব্যান্ড আমার হাতটা ধরে একটাই কথা বলল, "আমাকে ক্ষমা করে দাও। ১ সপ্তাহ হলো আমি ছুটি এসেছি, তোমাকে কিন্তু জানাইনি। আমার মায়ের কথা শুনেই আমি এত ভুল একটা অন্যায় কাজ করেছি।" আমি বললাম, "ঠিক আছে, কোনো ব্যাপার নাই। তোমরা পুরুষ মানুষ কিন্তু মেয়ে মানুষকে এইভাবে সন্দেহ করো এবং ছোট ঠিক আছে, করো। ওসব কথা বাদ দাও। যা হবার হয়ে গেছে।" এরপরে আমি হাসব্যান্ডকে একটাই কথা বললাম, "আচ্ছা, তুমি আমার একটি কথা রাখবে, আমি কিন্তু তোমার মায়ের বাড়িতে আর থাকবো না এবং যাব না। দরকার হয় তুমি আমাকে ছোট্ট একটা ভাড়া বাসাতে সেখানে রেখে দাও। সেখানে আমি দিব্যি থেকে যাব। না হলে আমার মা-বাবার কাছে কিন্তু তুমি আমাকে রেখে দিতে পারো।" এই কথা শুনে হাসব্যান্ড কিছুক্ষণ চুপ করে থাকলো। তারপরে বলল, "ঠিক আছে, তোমার যেখানে মন চায় তুমি কিন্তু সেখানে থাকতে পারো। এই তোমার এইচএসটা পাস হলেই আমি কিন্তু তোমাকে আমার সাথে আমার কোয়ার্টারে নিয়ে যাব। সেখানেই তুমি গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করতে পারবে।" আমি আমার হাসব্যান্ডকে জিজ্ঞাসা করলাম, "আচ্ছা, সত্যি, সত্যি কি তুমি আমাকে অবিশ্বাস করেছিলে? আচ্ছা চলো, সে যাই হোক। চলো আজকে কিন্তু একটু আলু কাবলি আর এখানে মসলা মুড়ি খাবো। এই কাকু না খুব সুন্দর আলু কাবলি আর মসলা মুড়ি বানায়। আচ্ছা বলো তো, যেখানে আমার প্রেম করার বয়সে বাবা তোমার মতো মানুষের সাথে বিয়ে দিয়ে দিয়েছে, সেখানে আমি অন্য কারো সাথে প্রেম করব কি করে? বলো তো আমার বয়স কত হবে? ১৭ বছর। তুমি কি জানো না ১৭ বছর বয়সে মেয়েদের বিয়ে দিতে নেই ১৮ বছর না হলে? তাহলে আমি অন্য কারো সাথে প্রেম করবোটা কি করে? কি ভরমশাই! এতটাই কি আমার প্রতি অবিশ্বাস করলে?" এই দিনের পর থেকে আমার হাসব্যান্ড আর কখনো আমাকে কিন্তু অবিশ্বাস করেনি।